আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। জাতীয় সংসদ নির্বাচনের দিন অথবা এর আগে যে কোনো সময়ে সংবিধান সংস্কার বিষয়ে গণভোটের সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। সরকারকে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত আলোচনা করে তফসিল ঘোষণারও তাগিদ দিয়েছে তারা। ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, আগামী সংসদ গঠনের ৯ মাসের মধ্যে হবে সংবিধান সংস্কার পরিষদ, যারা বাস্তবায়ন করবে জুলাই জাতীয় সনদ। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশমালা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন। সুপারিশমালা গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশ অতীত থেকে মুক্তি পাবে। তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো বিষয়। আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তার উপরে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সংক্রান্ত বিষয়ে ব্রিফিং করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, কমিশনের পক্ষ থেকে সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট আয়োজনের জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। সরকার একটি গণভোটের আয়োজন করবেন। জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন, তফসিলে অন্তর্ভুক্ত 48টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। আলী রিয়াজ বলেন, জাতীয় সংসদ গঠনের পর সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের ভেতর জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য থাকবে। নির্ধারিত সময় পার হলে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদের বিষয়গুলো সংবিধানে যুক্ত হবে। এই আদেশের আওতায় গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং 270 দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তনের জন্য আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে জনগণের গাঠনিক ক্ষমতা যেন ব্যবহৃত হয় সেজন্য এই পরিষদের প্রস্তাব করেছি। যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে আলী রিয়াজ আশা প্রকাশ করেন, দ্রুতই এনসিপি সহ অন্যান্য সকল দল স্বাক্ষর করবে জাতীয় জুলাই সনদে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিনেই গণভোটে অনড় বিএনপি। দলটির নেতারা বলছেন, ঐকমত্য কমিশন কিছু সুপারিশ জমা দিয়ে অনৈক্যের সৃষ্টি করেছে। বিএনপির সঙ্গে আলোচনা না করেই জুলাই জাতীয় সনদে অনেক কিছু যুক্ত করা হয়েছে অভিযোগ করে নেতারা বলেন, বিতর্কিত সুপারিশ বাদ দিয়ে বাস্তবায়নযোগ্যগুলো গ্রহণ করা হবে। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। দুদেশের পারস্পরিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ছাড়াও আলোচনা হয় আগামী জাতীয় নির্বাচন নিয়েও। পরে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গণভোট বিষয়ে বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এদিকে সচিবালয়ে আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির সাথে আলোচনা না করেই অনেক কিছু যুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদে। ঐকমত্য কমিশনকে আমরা ধন্যবাদ না দিয়ে উপায় নেই। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। সেই স্বাক্ষরিত সনদের বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি, সেটা সংযুক্ত করা হয়েছে। সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। আমার মনে হয় জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে।
সনদ থেকে বিতর্কিত সুপারিশ বাদ দেওয়ার দাবি করে সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ ছাড়া অন্যভাবে সংবিধান পাশের সুযোগ নেই। আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা হবে জাতীয় সংসদের নির্বাচন। এখন সেই সংসদ সদস্যদেরকে যদি সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম পরিচালনা করতে হয়, সেটা তো জাতীয় সংসদেই সিদ্ধান্ত নিতে হবে। এই সুপারিশ মেলার মধ্যে হঠাৎ করে যে পরবর্তী জাতীয় সংসদ একই সাথে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, এই সিদ্ধান্তটা ওনারা আরোপ করতে পারেন না, চাপিয়ে দিতে পারেন না। এনসিপি বিএনপির সাথে জোটভুক্ত হবে কিনা তা এখনো বলার সময় আসেনি বলে জানান সালাউদ্দিন আহমদ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নভেম্বরের মধ্যেই গণভোটের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে ছোট দলগুলো নিজেদের প্রতীক ব্যবহার না করতে পারলে দল হিসেবে শক্তিশালী হয়ে উঠতে পারবে না। তাই নিজ নিজ দলের প্রতীকেই নির্বাচনের পক্ষে জামায়াত। জানান, নির্বাচন কমিশনের সাথে আলাপে বিএনপির দাবি করা জোটবদ্ধ দলগুলোর অভিন্ন প্রতীক ব্যবহারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন সহ নির্বাচন বিষয়ক 18টি প্রস্তাব তুলে ধরেছে জামায়াত। ইসলামী ব্যাংক সহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিতে বিএনপির আবেদন শিষ্টাচার বহির্ভূত বলে মনে করেন জামায়াতের এই নেতা। জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। ডিউ টু দ্যাট কজ আমরা বলেছি যে সংস্কার এবং জাতীয় সনদের বিষয়গুলো ইলেকশন কমিশনকে পাবলিক করতে হবে, তারা ওয়েবসাইটে দেবেন, জনগণ জানবে, ভোটাররা সিদ্ধান্ত নেবে। একই দিনে যারা জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করতে চায় তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, গণভোটের পরেই জাতীয় নির্বাচন দিতে হবে। মঙ্গলবার কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতের আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি দলকে সুবিধা দেবার জন্য জুলাই সনদের আদেশ জারি ও গণভোটের বিষয়টি বিলম্ব করা হচ্ছে। আরও বলেন, 2006 সালের 28 অক্টোবর শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা নিয়ে নারকীয় হত্যাকাণ্ড করা হয়, যার পর থেকে বাংলাদেশের রাজনীতি ফ্যাসিবাদের দিকে ধাবিত হয়। সেই অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি করেন তিনি। বলেন, খুনিদের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। বিক্ষোভ সমাবেশের পরে বিচারের দাবিতে মিছিল করেন নেতাকর্মীরা। এনসিপি নেতারা বলছেন, রাষ্ট্রপতি নয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টাকে। সংস্কারের বিপক্ষের বা ইতিহাসের দায়ভার রয়েছে এমন দলের সঙ্গে নির্বাচনী জোটের সম্ভাবনা নাকচ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। জানাচ্ছেন নূর হোসেন। দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো ও বিভিন্ন শাখার আহ্বায়ক কমিটি গঠন করতে রাজশাহীর 8টি জেলা ও মহানগরের পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে রাজশাহী সফর করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাক্ষাৎকারের আগেই রাজশাহীর একটি হোটেলে নাহিদ বলেন, রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টার স্বাক্ষরেই বাস্তবায়িত হবে জুলাই সনদ। ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দিবে। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু, তিনি কখনো এটা দিতে পারেন না। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন। এ সময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগামীর বাংলাদেশে এককভাবে আর কোনো দল নেতৃত্ব দিতে পারবে না। আগামীর সংসদে যে কোনো রাজনৈতিক দল যদি এককভাবে সরকার গঠন করে এবং পরিচালনা করে, আমরা মনে করি ওই সরকার সংসদ বেশি দিন চালাতে পারবে না এবং ওই সংসদ বেশি দিন টিকবে না। এদিকে রাজধানীতে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে গোলটেবিল বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি। সনদ বাস্তবায়নে বাধা না দিতে সবার প্রতি আহ্বান জানান এনসিপির নেতারা। এই সংস্কার প্রক্রিয়া যদি আমরা বাংলাদেশে এস্টাবলিশ বা বাস্তবায়ন করতে না পারি তাহলে কি হবে? বাংলাদেশে এক নম্বর একটা গৃহযুদ্ধ হবে।
এই গৃহযুদ্ধের মাধ্যমে বর্তমান যে জিওপলিটিক্যাল সিচুয়েশন রয়েছে, আমরা এই গৃহযুদ্ধের ভার নিতে পারবো না। ফলত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন যে আপনারা বাংলাদেশের জনগণকে কোনো গৃহযুদ্ধের মধ্যে ফেলে দিবেন না। আলোচনায় অ্যাডভোকেট শিশির মনির বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে। এটা মেজর একটা বিষয়, আমরা এখনো মনে করি এটা আগে হওয়া উচিত। আগামী সংসদে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদ বাস্তবায়ন হলে আইনি প্রশ্ন তৈরি হবে উল্লেখ করে দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বানও জানান বক্তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। সকালে খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সংস্থাটির ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সবথেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবে ১৩ জন সদস্য। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় অস্ত্রসহ একজন আনসার নিয়োজিত থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আনসার বাহিনীর যাতায়াত, চিকিৎসা সহ যাতায়াতের ভোগান্তি লাঘবে ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে। এ সময় কভার্ড ভ্যান, বাস সহ ৩১টি পরিবহন প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা। বাংলাদেশ আনসার ও বিজিবি বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নে প্রতিটি পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিজেদের জীবন ও স্বার্থে পরোয়া না করে তারা নিষ্ঠা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সাথে জাতির সেবায় নিয়োজিত থাকেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এমন কাউকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হবে না যিনি উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে বিতর্কিত করতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পর্যবেক্ষক ইস্যুতে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ জানিয়েছে। বলেন, বাহরাইনের সঙ্গে অনেকদিন ভিসা বন্ধের বিষয়ে সুরাহা করতে চায় ঢাকা। এদিকে বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসার বিষয়ে এখনও মন্ত্রণালয় অবগত নয় বলে জানান উপদেষ্টা। যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করব। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা তো আমরা চাইব না। আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে জানিয়ে জামায়াতে ইসলামের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সুযোগ নেই। তবে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্পও নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানিতে তিনি একথা বলেন। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ ২০০৪ সালে ত্রয়োদশ সংশোধনীকে সংবিধানসম্মত ও বৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে আপিলের রায়ে তখনকার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেন ২০১১ সালে। আরো প্রশ্ন আসে না, পার্লামেন্ট যদি না ভাঙে তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট কি করে গঠিত হবে? ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে এটাই কন্টিনিউ করবে। এটাই তার ৩টা ম্যান্ডেট আছে, একটা বিচার, একটা সংস্কার, একটা নির্বাচন। আমরা এটাও বলেছি আদালতকে, এই ৩টা সংস্কারের ভিত্তিতেই বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, দেশের প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য ঠিক না থাকলে মানুষের স্বাস্থ্য রক্ষা করা যাবে না। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমালস সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ১৭তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ওয়ান হেলথ কনসেপ্টকে ধারণ করে সমন্বিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, জীববৈচিত্র্যের ক্ষতি করে আধুনিকীকরণ বা উন্নয়ন করা উচিত নয়। উপদেষ্টা বলেন, এ ধরনের সম্মেলনে তরুণ গবেষকরা তাদের যোগ্যতা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতারা
যেন ঘাট দখল করতে না পারে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাট পরিদর্শনকালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, দেশের সম্পদ মানুষের সম্পদ হলেও রাজনৈতিক দলের নেতারা ঘাট দখল করে নিজেদের সম্পত্তি মনে করে। এসব প্রতিহত করতে হবে। নলচিরা চেয়ারম্যান ঘাট রুটে শীঘ্রই ফেরি চালু হবে বলে জানান তিনি। এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডর আরিফ আহমেদ মোস্তফা সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বগুড়া, কুষ্টিয়া ও নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয়েছে। দুপুরে বগুড়ার গাবতলী উপজেলায় যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, এতিমদের মাঝে খাবার বিতরণ ও দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা কর্মসূচি পালন করা হয়। এ সময় জেলা যুব দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক পালন করা হয়েছে। দুপুরে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিকের নেতৃত্বে হলবাজারে বর্ণাঢ্য র্যালি করা হয়। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে নেত্রকোনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে জেলা যুবদলের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন বাদশাহ। দেশের মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির সংবাদ। দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে প্রতি ভরিতে কমেছে ১০,৫০০ টাকারও বেশি। বাংলাদেশ জুয়েলার্স সমিতির বাজস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর বৈঠকে স্বর্ণের দাম সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাজস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এবং স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের দরপতনের পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। কাল থেকে এই দাম কার্যকর হবে। নতুন দামে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১০,৪৭৪ টাকা কমে দাঁড়িয়েছে ১,৯৩,৮০৯ টাকা। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমা, দেশীয় চাহিদা কমে আসা এবং বিনিয়োগের পরিবর্তিত ধারা, এসব কারণেই টানা ২ দিনের ব্যবধানে স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয় আনল বাজস। সংশোধিত শ্রম আইন, এলডিসি গ্র্যাজুয়েশন ও চট্টগ্রাম বন্দরের মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। তিনি বলেন, পোশাক শিল্প সহ দেশের সকল উৎপাদনমুখী শিল্প বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় নতুন শ্রম আইনের ফলে শিল্পে অস্থিতিশীলতা তৈরির পাশাপাশি উৎপাদন ব্যাহত হতে পারে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরের সেবার বিপরীতে মাশুল প্রায় ৪১% বৃদ্ধি করা হয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ছাড়া এমন একতরফা সিদ্ধান্ত শিল্প ও অর্থনীতির জন্য কল্যাণকর নয় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া এলডিসি উত্তরণের সময়সীমা আরও ৩ বছর পেছানোর অনুরোধ জানান তারা। সময় দেননি, ওনারা এটা একতরফাভাবে করেছেন। যদি ট্যারিফ বাড়ানো হয় আমাদের আপত্তি নাই, আমাদের এই ট্যারিফটা আমরা এই কম্পেনসেশন করব, কিন্তু পোর্টের ইফিসিয়েন্সি যে বাড়বে সেটা লক্ষণ তো নাই। এবং সবচেয়ে ইনএফিশিয়েন্ট পোর্ট হলো এই এশিয়াতে। আগে ইফিশিয়েন্ট হলে তারপরে এই মাশুলটা বাড়ানো উচিত। বিপিএলে গত আসরের দুর্নীতি নিয়ে স্বাধীন তদন্ত কমিটির ৯০০ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছে ক্রিকেট বোর্ড। প্রতিবেদনে সুনির্দিষ্ট অভিযোগ ও জড়িত ব্যক্তির নাম উল্লেখ থাকলেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হবে না বলে জানিয়েছে বিসিবি। এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, সমস্যা চিহ্নিত করার পাশাপাশি বিপিএলের সামগ্রিক সংস্কারের একটি রোড ম্যাপও দেওয়া হয়েছে প্রতিবেদনে। আইনি ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন, ফ্র্যাঞ্চাইজি নিয়ন্ত্রণ, খেলোয়াড় সুরক্ষা ও ঝুঁকি পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নতুন একটি ইউনিটও গঠন করা হয়েছে। ক্রিকেটারদের নৈতিকতা রক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টিগ্রিটি ইউনিট তৈরি করা হয়েছে। একজন স্বাধীন চেয়ারম্যানের অধীনে পরিচালিত হবে বিসিবি আইইউ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী আসরে দল নিতে আগ্রহী 10টি ফ্র্যাঞ্চাইজি।
গত আসরের তিক্ত অভিজ্ঞতায় ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে সতর্ক থাকার কথা জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তবে দরপত্র জমা দেবার শেষ দিন বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দল নিতে আগ্রহ দেখায়নি। পুরনো ফ্র্যাঞ্চাইজির মধ্যে 4টি প্রতিষ্ঠান দল নিতে দরপত্র জমা দিয়েছে। বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স, খুলনা টাইগার্সের সঙ্গে থাকা মাইন্ড ট্রি ও ঢাকা ক্যাপিটালসের মালিকানা পাওয়া হারলেন গ্রুপও আগ্রহ দেখিয়েছে। গত আসরে বিতর্কিত হলেও এবার চিটাগং কিংসের নামে দল নিতে চায় একিউ স্পোর্টসের স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী। বাকি 6টি ফ্র্যাঞ্চাইজি নতুন। সালের পরে আমাদের তো জানেন একটা এটার জমা দিলেই হবে না, এটার একটা ভেরিফিকেশন হবে, ফাইন্যান্সিয়াল ভেরিফিকেশন, তারপরে আকসু ভেরিফিকেশন, এসব সব কিছু নিয়ে। কারণ আমরা বলেছিলাম যে যারা এই কোম্পানিতে জড়িত, ম্যানেজমেন্টের যারা জড়িত তাদের নাম সহকারে দিতে হবে। তো এইগুলি আমরা সব ক্ল্যারিফিকেশন নেওয়ার পরেই বুঝতে পারবো যে কারা কোয়ালিফাই করে আমাদের ইয়েতে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntbpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।